এইবার বাজেটের ফোকাসটা হওয়া উচিত নৌ স্মার্ট উন্নয়ন হলো, আমি দ্রুত গতিতে চলবো, নিরাপদেও থাকবো। ব্যবসাকে সহজীকরণ, আমাদের সেবার মান উন্নত করা, এগুলো আমাদের একটা হোলিস্টিক অ্যাপ্রোচ নিয়েই আমরা এই লজিস্টিক পলিসি নির্ধারণ করছি। শাফিন, বাজেট আসছে, তবে একটি বিষয় লক্ষণীয়, সবসময় দেখা যায় বাজেটে সড়কের চেয়ে কম বরাদ্দ থাকে নৌপরিবহন, রেল এবং আকাশপথে। আর এই খাতগুলোতে যদি সমন্বিত বরাদ্দ দেয়া না হয় তাহলে উন্নত দেশের মতো যে আমাদের লক্ষ্য অর্জনের চেষ্টা সেটি ব্যাহত হতে পারে, এমন শঙ্কা বিশেষজ্ঞদের। সম্প্রতি সম্পূর্ণ কাজ শেষ হওয়ার আগেই খুলে দেওয়া হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল। সেটার ভিতরে দাঁড়ানো যায় না, বৃষ্টি যে আসলে ড্রেনটি পরিষ্কার না, যে কারণে পানি আপনার যায় না। আমরা জুনের মধ্যেই সায়েদাবাদ বাস টার্মিনালটা আধুনিকায়নের যে কার্যক্রম আমরা নিয়েছি এটা আমরা উদ্বোধন করতে পারবো। এ নিয়ে সান্ধ্যবাজারে রয়েছে বিস্তারিত। আর পুরো আয়োজন আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শম্পা বিশ্বাস এবং আমি তানজিম শাফিন। আমি মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে আমি টাকা দিয়েছিলাম মোট 5 লক্ষ টাকা। আমাকে নিয়ে যাওয়া করে দেওয়া 14 মাস ধরে নিয়ে যাওয়া হলো না। আমাদের আশ্বাস দিয়েছিল যে তোমাদের ভালো চাকরি দেওয়া হবে, এখন বলতেছে যে কয়েকদিন অপেক্ষা করা লাগবে। আমি লোন ফান্ড করে অনেক টাকা দিচ্ছি, আমার কিচ্ছু নাই। আমরা তো চাচ্ছি যে আমরা টাকা নিয়ে আমরা চলে যাবো, নাহলে আমরা এই জায়গায় জীবন দিয়ে চলে যাবো। আমরা মালয়েশিয়ান সরকারের সাথে নেগোসিয়েশন করে যে শ্রমিকগুলা যেতে পারলো না, অন্তত তাদের যে টাকাটা খরচ হয়েছে বা তাদের দেশে যেটা গিয়েছে সেই টাকাটা ফেরত আনার জন্য আমাদের মন্ত্রণালয় প্রায় 22টি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে দিয়েছে। মালয়েশিয়ান গভর্নমেন্টকে লিখেছি যে আমাদেরকে টাইম বাড়ানো দেওয়ার জন্য, এখনো সেটার উত্তর আসে নাই। আমাদের এমবেসি কাজ করে যাচ্ছে। কর্মী ভিসা প্রাপ্ত বাকিদের মালয়েশিয়া প্রবেশের সময়সীমা বাড়াতে 11 সপ্তাহে অর্থাৎ 1 সপ্তাহ আগে আবেদন করেছে বাংলাদেশ, তবে এখনো কোনো উত্তর দেয়নি কুয়ালালামপুর। এবং এমন অবস্থায় 30,000 শ্রমিকের প্রায় 1800 কোটি টাকা পাওয়া নিয়ে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে। সান্ধ্যবাজারে এ নিয়েও থাকছে বিস্তারিত, তবে শুরুতেই বাজেটে যোগাযোগ খাতের বরাদ্দ প্রসঙ্গ। স্বাধীনতার পর প্রত্যেক বাজেটে গুরুত্ব পেয়ে আসছে পরিবহন ও যোগাযোগ খাত, যার মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয় সড়ক, মহাসড়ক এবং সেতু বিভাগকে। তবে পিছিয়ে রেল, নৌ পরিবহন এবং আকাশপথ। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন বাজেটে নৌপথ নিয়ে আলাদা পরিকল্পনা করা উচিত। পরিবহন খাতে সমন্বিত বরাদ্দ না রাখা হলে উন্নত দেশে পৌঁছাতে বেগ পেতে হবে। আরও জানাচ্ছেন মাহমুদ রাকিব। উন্নয়নের মহাসড়কে ছুটছে গাড়ি, প্রশস্ত রাস্তা আর একটু পরপর উড়াল সড়ক, যা দিয়ে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বাধাহীনভাবে ছুটছে পণ্যবাহী থেকে শুরু করে যাত্রী পরিবহন। গত 1.5 দশকে দেশের মহাসড়কে উন্নত বিশ্বের যোগাযোগ ব্যবস্থার সব ছোঁয়াই লেগেছে, তাই বেড়েছে গতিও। মূলত স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত হওয়া 53টি বাজেটেই পরিবহন ও যোগাযোগ খাতের মধ্যে সব সময়ই সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে সড়ক, মহাসড়ক ও সেতু বিভাগ। তবে ঠিক বিপরীত চিত্র যোগাযোগ খাতের সবচেয়ে কম খরচ হিসেবে পরিচিত নৌ পরিবহনে। বাজেটে কম গুরুত্ব পাওয়ায় যেখানে গতি তো বাড়েইনি, বরং পদ্মা সেতু চালুর পর দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাত্রীবাহী নৌ পরিবহন খাত অনেকটাই মুখ থুবড়ে পড়েছে। বন্ধ হয়ে গেছে বেশ কিছু নৌ রুটও। আর নৌয়ের চেয়ে তুলনামূলক রেলপথে বাজেটে বেশি বরাদ্দ দেয়া হলেও এ পথে গতি তেমনটা বাড়েনি। ধারাবাহিকভাবে চলা দুর্নীতি ও কর্তৃপক্ষের অবহেলায় রেল মাথা তুলে দাঁড়াতে পারছে না বলে অভিযোগ রয়েছে। চলতি অর্থ বছর অর্থাৎ 2023-24 যেখানে সড়ক, মহাসড়ক ও সেতু বিভাগে 48,783 কোটি টাকা বরাদ্দ ছিল, সেখানে নৌ পরিবহনে বরাদ্দ ছিল মাত্র 10,801 কোটি টাকা, আর রেল পথে ছিল 19,010 কোটি টাকা। বেসামরিক বিমান পরিবহনে ছিল 6,596 কোটি টাকা। পরিবহন ও যোগাযোগ খাতের মোট বরাদ্দের 55.5% বরাদ্দ ছিল সড়ক, মহাসড়ক ও সেতু বিভাগে।
2024-25 অর্থ বছরের সম্ভাব্য বাজেটে পরিবহন ও যোগাযোগ খাতে এবারও সড়ক মহাসড়ক ও সেতু বিভাগকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ বিভাগে বরাদ্দ রাখা হচ্ছে 39,110 কোটি টাকা, যা যোগাযোগ খাতের মোট বাজেটের প্রায় 55%। চলতি অর্থ বছরের চেয়ে প্রায় 6,000 কোটি টাকা কমে রেলপথ মন্ত্রণালয়ে সম্ভাব্য বরাদ্দ হচ্ছে 13,725 কোটি টাকা, যা যোগাযোগ খাতের মোট বরাদ্দের 19%। আর নৌ পরিবহনে আগের মতোই বরাদ্দ রাখা হচ্ছে মাত্র 10,373 কোটি টাকা। এছাড়া যোগাযোগ খাতে এবারও সবচেয়ে বঞ্চিত থাকছে আকাশপথ। টাকার হিসাব বলছে বিমান মন্ত্রণালয় এবারের বাজেটে বরাদ্দ পেতে যাচ্ছে মাত্র 5,655 কোটি টাকা। উত্তরা থেকে আশুলিয়া হয়ে বাইপেল পর্যন্ত বিদ্যমান সড়কের উপর করা হচ্ছে এই আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা উড়াল সড়ক। একইভাবে এই বিদ্যমান সড়কটি 2 লেন থেকে 4 লেনে উন্নীত করার কাজও চলমান রয়েছে। কিন্তু ঠিক সেই একই সময় একই জায়গায় আশুলিয়া সড়কের পাশে যে বহমান তুরাগ নদ রয়েছে তা অনেকটাই অবহেলা ও বরাদ্দ না থাকায় এভাবে অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে, যার ফলে ঢাকার চারপাশের যে নদীপথ রয়েছে তা দীর্ঘদিন ধরেই অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। তাই যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, প্রত্যেক বাজেটে যে পরিবহন খাতে বরাদ্দ রাখা হয় তা শুধু সড়ককে গুরুত্ব না দিয়ে নৌ ও রেল সহ অন্যান্য পরিবহন খাতগুলোতে যদি সমন্বিতভাবে গুরুত্ব দিয়ে বরাদ্দ রাখা যায়, তাহলে 2041 সালে যে উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখা হচ্ছে তা অর্জন করতে সরকারের অনেকটাই সহজ হবে। পদ্মা ব্রিজ হওয়ার পর নৌপথের যেই ধসটা নেমেছে, এটা উল্লসিত হওয়ার কিছু নাই। বিলিয়ন ডলারের প্রজেক্টগুলি আমরা সড়কে করতে গিয়ে আমি টেকসই উন্নয়ন যেমন করতে পারছি না, বরঞ্চ টেকসই পরিবেশ বান্ধব মাধ্যমটাকে কিন্তু আমরা নষ্ট করে ফেলছি। ধারাবাহিকভাবে বঞ্চিত ছিল রেল, তার সেটা গ্যাপটা, যেই ব্যাকলগটা ছিল সেটা পূরণ হয়েছে। এইবার বাজেটের ফোকাসটা হওয়া উচিত নৌ স্মার্ট উন্নয়ন হলো, আমি দ্রুত গতিতে চলবো, নিরাপদেও থাকবো, আমি আমার আন্তর্জাতিক বাজারে আমার পণ্যটাকে আসা নেওয়ার ক্ষেত্রে কতটুকু উপযোগিতা তৈরি করতে পারলাম, সেটার উপর ডিপেন্ড করে একটা দেশ কত দ্রুত গতিতে অর্থনৈতিক উন্নতিটা করবে। যদিও পরিকল্পনা প্রতিমন্ত্রী বলছেন, যোগাযোগ ও পরিবহন খাতের বাজেট নিয়ে সরকারের মূল উদ্দেশ্যই হলো পণ্য পরিবহন সহজ ও খরচ কমিয়ে আনা। তাই আগামী অর্থ বছরে সড়ক, রেল, নৌ ও আকাশপথে সমন্বিত বরাদ্দ রাখা হচ্ছে বলে জানান তিনি। লজিস্টিক মানে শুধুমাত্র সড়কপথ নৌপথ নয়, লজিস্টিক শব্দটাই সেলফ এক্সপ্লেনেটরি একটা শব্দ। এটা সামগ্রিক, আমাদের শুধু যোগাযোগ ব্যবস্থা নয়, এর সঙ্গে বহু কিছু আছে। এটার একটা হোলিস্টিক অ্যাপ্রোচ আছে। সব ক্ষেত্রেই আমরা মূল লক্ষ্য ব্যবসাকে সহজীকরণ, পণ্য পরিবহনকে দ্রুত করা, আমাদের সেবার মান উন্নত করা, এগুলো আমাদের একটা হোলিস্টিক অ্যাপ্রোচ নিয়েই আমরা এই লজিস্টিক পলিসি নির্ধারণ করছি। আসছে বাজেটে মেগা প্রকল্প হিসেবে একাধিক সড়ক, মহাসড়ক ও সেতু বিভাগের প্রকল্প এবং একটি রেলপথ মন্ত্রণালয়ের প্রকল্প থাকলেও স্থান পায়নি নৌ মন্ত্রণালয়ের কোনো প্রকল্প। মাহমুদ রাকিব, এখন, ঢাকা। জলাবদ্ধতা, কাউন্টারে বৃষ্টির পানি জমে যাওয়া, পর্যাপ্ত জায়গা না থাকা, এমন নানা সমস্যা নিয়ে উদ্বোধন হতে যাচ্ছে সায়দাবাদ বাস টার্মিনাল। ঈদুল আজহার আগেই খুলে দেওয়া হচ্ছে বাস টার্মিনালটি। যদিও মেয়র বলছেন, টার্মিনাল চালু হলে রাজধানীতে কমে যাবে যানজট। আরও জানাচ্ছেন সিউল আহমেদ। 2022 সালে সায়দাবাদ বাস টার্মিনালের আধুনিকায়নের কাজ শুরু হয়। আধুনিক এই টার্মিনালটি এখন উদ্বোধনের অপেক্ষা। অথচ সরজমিনে ঘুরে দেখা যায় ভিন্ন চিত্র। এখনও অনেক জায়গাতেই কাজ শেষ হয়নি। বাস কর্তৃপক্ষদের মাঝে রয়েছে বিভিন্ন অভিযোগ। অনেকেই জানান, এখনও বৃষ্টি হলে পানি জমে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এছাড়াও তৈরি হয়নি বাস স্ট্যান্ডের নতুন গেট। আগে পানি জমতো, এখন আবার হয়েছে নতুন করে ড্রেন করছে, কিন্তু ড্রেনটি পরিষ্কার না, যেই কারণে পানি আপনার যায় না। আমরা একটা গাড়ি যদি 260 টাকা ভাড়া, আসতে যদি 260 টাকা হয়, যাইতে যদি 260 টাকা হয় বাধ্যতামূলক, এই গাড়িটা কোনো যাত্রী পাচ্ছে না, তাহলে এই ব্যবসাটা কি ধরে রাখা যাবে? এই যে প্ল্যাটফর্মে বসা আছেন, এই প্ল্যাটফর্মে যখন বৃষ্টি পড়ে তখন
বাইরে থেকে যে বৃষ্টিটা পড়ে মনে হয় যে বাইরে থেকে আগে ঘরের ভিতর পড়ে বেশি। এই উপর দিয়ে সাইড দিয়ে সব দিক দিয়ে বৃষ্টি বাদল সবসময় আসে, ঝড় তুফানের সময় বসা মুশকিল। টার্মিনালের ভিতরে পানি জমে না, কিন্তু পানি জমে আমাদের শেডের ভিতরে দাঁড়ানো যায় না বৃষ্টি যে আসলে, মানে বাইরে যেমন পড়ে ভিতরে তেমন পড়ে। যদিও মেয়রের দাবি কাজও শেষ প্রায় শতভাগ, শুধু বাকি আছে আধুনিক লাইট প্রতিস্থাপনের কাজ। যে একটি বাস 30 মিনিট সময় পাবে, এই 30 মিনিটের মধ্যে সে যাত্রী ওঠানামার কাজটা করবে তার নির্ধারিত বাস বেতে। আমরা শ্রমিকদের জন্য আলাদা ঘর করে দিচ্ছি, সেখানে তারা বিশ্রাম নিতে পারবে, সেখানে তাদের খাবার দাবারের ব্যবস্থা থাকবে, শৌচালয় থাকবে, এই সকল সুযোগ সুবিধা করে দিচ্ছি। আমরা যাত্রীদের জন্য একটা বৃহৎ কক্ষ করছি, হল করছি, যেখানে যাত্রীরা এসে বোর্ডে তাদের সময়সীমাগুলো দেখতে পারবে এবং আমাদের নিয়ন্ত্রণ কক্ষ থেকে সামগ্রিকভাবে নিরাপত্তা সহ সকল সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে যাত্রীদের, শ্রমিকদের, মালিকদের। রাজধানী সায়দাবাদ বাস টার্মিনাল প্রায় 10 একর জমির উপরে এটি নির্মিত হয়। রাজধানীর যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই সায়দাবাদ বাস টার্মিনালে পৌঁছানো যায়। দেশের যে কোনো প্রান্তের বাসই এখান থেকে ছেড়ে যায়। 1984 সালে ডিসেম্বরে ফুলবাড়িয়া বাস টার্মিনাল বিকেন্দ্রীকরণ করে সায়দাবাদ, গাবতলী ও মহাখালীতে 3টি বাস টার্মিনাল স্থানান্তর করা হয়। প্রায় 3 যুগ পর 2 বছর আগে 30 কোটি টাকা প্রকল্প সায়দাবাদ বাস স্ট্যান্ডটি আধুনিক করার কাজ হাতে নেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এতে থাকছে গাড়ি রাখার শেড, টিকিট কাউন্টার, চালকদের বিশ্রামঘর, খাবার দোকান, গণশৌচাগার সহ আধুনিক সব সুযোগ সুবিধা। তবে মেয়র মনে করেন আধুনিক সায়দাবাদ বাস টার্মিনাল চালু হলে রাজধানীতে যানজট কমে যাবে। আমরা জুনের মধ্যেই সায়দাবাদ বাস টার্মিনালটা আধুনিকায়নের যে কার্যক্রম আমরা নিয়েছি এটা আমরা উদ্বোধন করতে পারবো। ঢাকা শহরে ছড়িয়ে ছিটিয়ে যত্রতত্র যে কাউন্টার আছে বা গণপরিবহনের বাসের, সেগুলো সব কিছুই বন্ধ হয়ে যাবে এবং সায়দাবাদ বাস টার্মিনালের অভ্যন্তরেই কাউন্টার এবং যাত্রী সেবা নিশ্চিত হবে। সুতরাং এই যে আমরা ঢাকা শহর ব্যাপী যে যত্রতত্র কাউন্টার, যত্রতত্র যাত্রী ওঠানামা করানো হচ্ছে, বাস দিনের পর দিন সড়কে রেখে দেওয়া হচ্ছে, বাসগুলোর কারণে রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে, আমরা আশা করছি যে ইনশাআল্লাহ এই জুন মাস থেকেই সেখান থেকে ঢাকাবাসীকে আমরা পরিত্রাণ দিতে পারব। এদিকে পরিবহন বিশেষজ্ঞদের মতে বাস টার্মিনাল আধুনিকায়নের চেয়েও গুরুত্বপূর্ণ পরিবহন খাতকে নিয়ন্ত্রণে নিয়ে আসা। অনিয়ন্ত্রিত পরিবহন সেক্টরের কারণেই বিভিন্ন প্রজেক্ট মুখ থুবড়ে পড়ে বলেও মনে করছেন তারা। সমস্যার মূলে না গিয়ে আমি যদি উপরে এইসব ভারী কথা বলি, কিছু প্রজেক্ট হবে কিন্তু সমস্যার সমাধান হবে না। কারণ মূল কারণ কিন্তু টার্মিনাল না, মূল কারণ হলো টার্মিনালের মধ্যে যে বিশৃঙ্খলভাবে হাজার হাজার মালিকের এই ধরনের বাসগুলিকে রাখা হয়, সেখানে কোনো রকম নিয়ন্ত্রণ নাই। সোফার এই ধরনের গণপরিবহনকে সুশৃঙ্খল করার জন্য বিক্ষিপ্ত অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সময়াবদ্ধ বলা হয়েছিল আগামী ডিসেম্বর থেকে বাস রুট ফ্র্যাঞ্চাইজ হয়ে যাবে। যেই কারণে হয়নি, সেই কারণটা উদ্ঘাটন যদি করেন তাহলে এই টার্মিনালগুলি ঢাকার বাইরে সরিয়ে যে বিনিয়োগটা করবেন এবং যা প্রত্যাশা করছেন সেটা অর্জন হবে। সায়দাবাদ ছাড়াও আরও 2টি আন্তঃ টার্মিনাল বাস স্ট্যান্ড আধুনিকায়নের কাজ হাতে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। একটি কাঁচপুরে, অপরটি কেরানীগঞ্জে। কোরবানি ঈদের আগেই প্রায় 30 কোটি টাকা ব্যয়ে রাজধানীর এই সায়দাবাদ বাস টার্মিনালকে নতুন করে রূপ দিতে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আর স্বয়ংক্রিয় টোল আদায় খরচ হচ্ছে আরও 1 কোটি টাকা। তবে এই টার্মিনাল ব্যবহারকারীদের রয়েছে বিভিন্ন ধরনের অভিযোগ, যার কিছুটা সত্যতা মিলল এখন টেলিভিশনের ক্যামেরাতেও। এখন দেখার বিষয় এই যে আধুনিকায়ন এবং যে উন্নয়ন, সেটির সুফল কতটা পাচ্ছে যাত্রী এবং বাস কর্তৃপক্ষ, নাকি এই উন্নয়ন শুধুমাত্র ব্যয় হচ্ছে কাগজ কলম এবং পরিকল্পনাতেই। সিউল আহমেদ, এখন, ঢাকা। 73 বছর পর রেল যোগাযোগে যুক্ত হলো দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলা। বেলা 12:30টায় বেনাপোল থেকে ছেড়ে আসা বেতনা এক্সপ্রেস ফুলতলা হয়ে মোংলার উদ্দেশ্যে ছেড়ে যায়। নতুন এই রুটে মোংলা কমিউটার নামে আপাতত চলাচল করবে এই ট্রেনটি। বিস্তারিত প্রতিবেদনে।
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে খুলনা মংলা রেলপথে শুরু হলো যাত্রীবাহী ট্রেন চলাচল। বেলা 12:30টায় বেনাপোল থেকে ছেড়ে আসা বেতনা এক্সপ্রেস ফুলতলা হয়ে মংলার উদ্দেশ্যে ছেড়ে যায়। এই ট্রেন চলাচলের মধ্য দিয়ে প্রতিষ্ঠার ৭৩ বছর পর রেল যোগাযোগে যুক্ত হবে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মংলা। প্রথম দিনে খুলনার ফুলতলা স্টেশন থেকে সবগুলো বগি ভর্তি যাত্রী নিয়ে ট্রেনটি যাত্রা শুরু করে। ঐতিহাসিক এই ট্রেন যাত্রায় যাত্রী হতে পেরে খুবই খুশি ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন সকলেই। সেই সাথে বৃহত্তর এই অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধি, মংলা বন্দরের কর্মচাঞ্চল্য প্রত্যাশা করেছেন। মংলার সাথে সমগ্র বাংলাদেশ কিংবা দক্ষিণ এশিয়া, নেপাল, পার্শ্ববর্তী ভারতের সাথে যদি যোগাযোগ থাকে তাহলে আমাদের বাণিজ্যে একটা নবদিগন্ত হবে। এই জনপদের একটা অর্থনৈতিক উন্নয়ন বৃদ্ধি ঘটবে এবং একটা অনন্য উচ্চতায় যাবে। যারা সাধারণ যাত্রী তারা ঢাকায় যাওয়া তথা ভারতে চিকিৎসার জন্য যাওয়া, এর জন্য অনেক সুবিধা তারা ভোগ করতে পারবে। স্থায়ী জনবল নিয়োগ সহ প্রয়োজনীয় পদক্ষেপ ও প্রস্তুতি সম্পন্ন করে যাত্রী নিয়ে ট্রেন চালু করা হচ্ছে বলে জানান খুলনা মংলা রেল প্রকল্পের প্রধান প্রকৌশলী। ভবিষ্যতে এই অঞ্চলের মানুষের কথা চিন্তা করে খুলনা মংলা রুটে আরও বেশি ট্রেন চলাচল করবে। প্যাসেঞ্জার ট্রেন চলবে, মালগাড়ি চলবে। এই অঞ্চলের যে অনেক দিনের আশাকাঙ্ক্ষা সেটা আজকে পরিণত হয়েছে। যখন থেকে মংলা বন্দর চালু হলো তখন থেকে আমাদের এই রেল লাইনের প্রয়োজনীয়তাটা আমরা খুব বেশি অনুভব করলাম। স্থলপথে সেই রকম সবচেয়ে কম খরচে যানবাহন কিন্তু এই রেলপথ। খুলনা থেকে যশোর হয়ে বেনাপোল পর্যন্ত চলাচল করে বেতনা এক্সপ্রেস নামে একটি লোকাল ট্রেন। ট্রেনটি বেনাপোল থেকে ফেরার পথে খুলনার ফুলতলা জংশন থেকে মংলার দিকে যাত্রা করবে। তখন ফুলতলা থেকে মংলা পর্যন্ত ট্রেনটি মংলা কমিউটার নামে চলবে। বাসে গেলে আমার অবশ্য অনেক টাকাই 3 গুণ ভাড়া লাগতো, আর এটাতে সময় অনেক হচ্ছে, আমার সেভিং হচ্ছে। উপকার হচ্ছে, আমাদের যাতায়াতটা সুবিধা হচ্ছে। আমাদের রেলেতে নেমে বাসে যাওয়া লাগতেছে না, ইজি বাইক ওটা লাগতেছে না। আমরা একবারে যে জায়গাতে উঠতেছি একবার ডাইরেক্ট চলে যাচ্ছি সেই জায়গায়। এটা আমরা খুব উপকৃত এবং অনেক খরচ কম, যাতায়াত সুবিধা। শহরের বাইরেতে যাচ্ছে বিলিতে দেখতেও খুব ভালো মনোমুগ্ধ লাগতেছে। নতুন এই রুটে মংলা কমিউটার নামে একটি ট্রেনই আপাতত চলাচল করবে। ট্রেনটির সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার। খুলনা থেকে ভোর 6:15টায় ছেড়ে বেনাপোল পৌঁছবে সকাল 8:30টায়। এরপর বেনাপোল থেকে ছেড়ে ফুলতলা হয়ে মংলা পর্যন্ত পৌঁছাবে দুপুর 12:35। এদিকে আগামীতে আরও প্রকল্পের কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান ইরকন ইন্টারন্যাশনাল। Finally they will start today and we hope everything will be okay and we request Bangladesh Railway to take over the project from IRCON. ভারত সরকারের 4,260 কোটি টাকা অর্থায়নে খুলনা মংলা রেলপথ প্রকল্পটি নেওয়া হয় 2010 সালে। প্রকল্পটি 3 ভাগে বাস্তবায়ন করা হয়েছে। এর মধ্যে প্যাকেজ 1 রেল লাইন নির্মাণ, প্যাকেজ 2 রূপসা নদীর উপর রেল সেতু ও প্যাকেজ 3 রেল যোগাযোগ ও সিগন্যালিং সিস্টেম। এসব প্রকল্পের আওতায় মূল লাইন সহ রেলওয়ে ট্র্যাকের দৈর্ঘ্য 86.87 কিলোমিটার। তার মধ্যে 65.75 কিলোমিটার ব্রডগেজ রেলপথ আর রূপসা নদীর ওপর নির্মাণ করা হয়েছে 5.13 কিলোমিটার রেল সেতু। 2023 সালের 1 নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি এ রেলপথ উদ্বোধন করেন। ওই বছর 30 অক্টোবর ফুলতলা থেকে মংলা পর্যন্ত পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হয়। তরিকুল ইসলাম, এখন খুলনা। মালয়েশিয়া যেতে না পারা প্রায় 30,000 শ্রমিকের 1800 কোটি টাকা পাওয়া নিয়ে তৈরি হয়েছে সংশয়। রিক্রুটিং এজেন্সিতে যেয়েও স্বপ্নভঙ্গ হওয়া তরুণরা পাচ্ছেন না কোনো ধরনের আশ্বাস। টাকা ফেরত দেয়া নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কোনো সিদ্ধান্ত না দিলেও মালয়েশিয়ায় প্রবেশের সময়সীমা বাড়াতে চেষ্টা করছে ঢাকা। বিশেষজ্ঞরা বলছেন, এজেন্সিগুলোকে চাপ দিয়ে শ্রমিকদের টাকা দ্রুত ফেরাতে ব্যবস্থা নিতে হবে সরকারকে। নাজমুস সাকিবের প্রতিবেদন। নাটোর থেকে এসব মানুষ এসেছেন মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে। কয়েকদিন অপেক্ষা করেও যেতে পারেননি, কারণ কর্মী ভিসায় দেশটিতে শ্রমিকদের প্রবেশ বন্ধ করে দিয়েছে মালয়েশিয়া। কিন্তু প্রায় 6 লাখ করে জনপ্রতি টাকা দিয়েও যেহেতু যেতে পারেননি, এখন এজেন্সিগুলোর কাছেও ধরনা দিয়েও পাচ্ছেন না টাকা পাওয়ার আশ্বাস। আমাদের আশ্বাস দিয়েছিল যে তোমাদের ভালো চাকরি দেওয়া হবে, এখন বলতেছে যে কয়েকদিন অপেক্ষা করা লাগবে, এটাই বলতেছে। আমরা তো চাচ্ছি যে আমরা টাকা নিয়ে আমরা চলে যাবো, নাহলে আমরা এই জায়গায় জীবন দিয়ে চলে যাবো। আমি লোন ফান্ড করে অনেক টাকা দিচ্ছি, আমার কিচ্ছু নাই, আমি খাইটা খাই। আরআই ব্রাদার্স নামের প্রতিষ্ঠানটি বলছে, কি পদ্ধতিতে টাকা দেয়া হবে তা নিয়ে এখনো কোনো নির্দেশনা পাননি তারা। যদিও প্রতিষ্ঠানটি কত টাকা ফেরত দিবে তা নিয়েও বলতে পারছেন না। টিকিটের সংকটের কারণে আমরা আমাদের
লোকগুলো ফ্লাই করতে পারেনি। আমাদের মালয়েশিয়ান বসের সাথে কথা হয়েছে, আমাদের বসের, উনি বলছে যে একটা সিদ্ধান্ত হবে, সিদ্ধান্ত আসার পরে এটা সমন্বয় করে করবে। মালয়েশিয়া যেতে অনেকেই ঋণ করে এজেন্সিকে টাকা দিয়েছেন, এখন তাদের কণ্ঠে হতাশা। আমাকে নিয়ে যাওয়া করে জায়গা 14 মাস ধরে নিয়ে যাওয়া হলো না, 2 তারিখ আপনার টিকিট আপনার এই বাতিল করে দিয়েছে, মানে টাকা আমার এই যে জায়গা টাকা দিয়েছি সে টাকা সম্পূর্ণ জমা দেয় নাই। তাহলে সংকটের পেছনে দায়ী কে? প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলছেন, বাইরার সঙ্গে বৈঠক করে বৈধ ভিসার তালিকা চাওয়া হয়েছিল, সেটা তারা দিতে পারেনি, এতেই সমস্যার সৃষ্টি। যারা এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। এছাড়া সরকারের পক্ষ থেকে 3 মাস সময় বাড়ানোর জন্য মালয়েশিয়া সরকারকে অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হলেও এখনও কুয়ালালামপুরের সাড়া মেলেনি। লাস্ট মিটিং আমি বিদেশে যাওয়ার পূর্বে 15 তারিখ করে বলেছি যে তাদের কর্মী প্রেরণের কাদের ভিসা হয়েছে, কাদের ভিসা হয় নাই, কারা প্লেনে যাবে, কোন কয় তারিখ যাবে সেটার তারিখ নির্ধারণ করে লিস্ট দেওয়ার জন্য, কিন্তু তারা সেই লিস্ট দিতে পারে নাই। মালয়েশিয়ান গভর্নমেন্টকে লিখেছি যে আমাদেরকে টাইম বাড়ানো দেওয়ার জন্য, টাইম বৃদ্ধি করার জন্য, এখনো সেটার উত্তর আসে নাই। এজেন্সিগুলো বলছে মালয়েশিয়া সরকারকে 5,000 রিঙ্গিত বা প্রায় 1,20,000 টাকা ভিসা বাবদ দিতে হয়। বাকি টাকা দেয়া গেলেও 5,000 রিঙ্গিত ফেরানো কঠিন হবে বলে মনে করছেন তারা। 3 থেকে 5,000 রিঙ্গিত পর্যন্ত ভিসা প্রাইস আমরা জানি যে এরকম মানুষ কিনে এনেছে বা এরকম বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তারা কমিশন হিসাবে খরচ করেছে, এগুলো পাওয়া সম্ভব না। যেহেতু প্রায় 30,000-এর বেশি কর্মী যেতে পারেননি মালয়েশিয়া, 6 লাখ হিসেবে এই টাকার পরিমাণ প্রায় 1,800 কোটি টাকা, যার মধ্যে শুধু ভিসা বাবদ মালয়েশিয়া সরকারকে দেয়া লেগেছে প্রায় 360 কোটি টাকা। এ টাকা ফেরত আনা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিশেষজ্ঞরা বলছেন, এসব টাকা ফিরিয়ে দেওয়ার ব্যাপারে রিক্রুটিং এজেন্সিকে পদক্ষেপ বেশি নিতে হবে। পাশাপাশি শ্রম বাজারগুলো যেন এভাবে নষ্ট না হয়ে যায়, সেদিকে লক্ষ্য রাখার পরামর্শ তাদের। সরকার যদি চায় মালয়েশিয়ান সরকারের সাথে নেগোসিয়েশন করে যে শ্রমিকগুলা যেতে পারলো না, অন্তত তাদের যে টাকাটা খরচ হয়েছে বা তাদের দেশে যেটা গিয়েছে সেই টাকাটা ফেরত আনার জন্য আদৌ সম্ভব হবে কিনা আমি জানি না, কিন্তু একটা উদ্যোগ সরকারের জায়গা থেকে নিতে পারে। নানা অনিয়মের অভিযোগ তুলে 4 বছর বন্ধের পর 2022 সালে চালু হয়েছিল মালয়েশিয়ার শ্রমবাজার। এবার বাংলাদেশ সহ 15টি দেশের জন্য সে দরজা আবারও বন্ধ হলো। নাজমুস সাকিব, এখন, ঢাকা। পূর্ব নির্ধারিত সময়ের পরেও যেসব কর্মী দিবাগত রাতে শুক্রবার কুয়ালালামপুর বিমানবন্দরে পৌঁছাতে পেরেছেন তাদের প্রবেশের অনুমতি দিয়েছে মালয়েশিয়া। তবে এরপর থেকে সেই সুযোগ পুরোপুরি বন্ধ করে দেওয়ায় স্বপ্নভঙ্গ হলো 30,000-এর বেশি কর্মীর। এই মুহূর্তে মালয়েশিয়ার সবশেষ পরিস্থিতি জানবো সহকর্মী শাহরিয়ার তারেকের কাছ থেকে। তারেক, প্রতিবারই ভিসা পাওয়ার পরেও বাংলাদেশিরা মালয়েশিয়ায় যেতে পারে না, এমনটা কেন হচ্ছে এবং এ বিষয়ে প্রবাসীরা কি বলছেন? শম্পা, আপনি ঠিকই বলেছেন। যতবারই এর আগে 2018 সালে যখন মালয়েশিয়াতে এই মালয়েশিয়ার শ্রমবাজারটি বাংলাদেশিদের জন্য বন্ধ হয়, তখনও কিন্তু বহু প্রবাসী ভিসা থাকার পরও মালয়েশিয়াতে আসতে পারেনি। ঠিক একই পুনরাবৃত্তি এবারও ঘটেছে। প্রায় 30,000-এর বেশি কর্মী কিন্তু মালয়েশিয়াতে আসার সুযোগ পাচ্ছেন না। এখানে থাকা যে সকল প্রবাসীরা আছেন তাদের স্বজনকে মালয়েশিয়াতে আনতে চেয়েছেন তারা, এবং বিভিন্ন প্রবাসীরা আসলে এক্ষেত্রে বিভিন্ন রিক্রুটিং এজেন্সিকেই আসলে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন। তারা যেটি বলছেন যে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে যেহেতু আরও 2 মাস আগেই বলে দেওয়া হয়েছিল যে মার্চের পর আর সময় বাড়ানো হবে না, সুতরাং রিক্রুটিং এজেন্সিগুলো কিংবা নিয়োগকর্তাগুলো যদি তারা তখন থেকেই সক্রিয় হতো, তাহলে আসলে এই যে শেষ সময়ে এসে যে প্রচুর কর্মীকে মালয়েশিয়াতে পাঠানো হয়েছে, এটি যদি আগে থেকেই করা হতো তাহলে আসলে কোনো কর্মীকেই বাংলাদেশে এই যে মালয়েশিয়ার শ্রমবাজার থেকে বঞ্চিত হতে হতো না। ফলে এই ক্ষেত্রে এখন এর দায় আসলে রিক্রুটিং এজেন্সিগুলোকেই নিতে হচ্ছে, কেননা মালয়েশিয়ার পক্ষ থেকে 2 মাস আগেই যেটি জানানো হয়েছিল। এবং সব মিলিয়ে আরেকটি যেটি বলছিলেন আপনি, যে মালয়েশিয়াতে গতকালকে রাত পর্যন্ত যারা মালয়েশিয়াতে এসছেন, অর্থাৎ রাত 12টার পরও যে সকল কর্মীরা মালয়েশিয়াতে এসছেন তাদেরকে মালয়েশিয়াতে প্রবেশে ঢোকার ক্ষেত্রে কোনো বাধা দিচ্ছেন না। এক্ষেত্রে কিন্তু বলাই যায় যে মালয়েশিয়া তাদের যে নিয়ম সেটির অনেকটাই শিথিলতা করেছে। সব দিক থেকে মালয়েশিয়ার পক্ষ থেকে খুবই আন্তরিকতা দেখানো হয়েছে যে তাদের এই কর্মীগুলো যাতে মালয়েশিয়াতে আসে, এবং এই যে কর্মী
প্রক্রিয়াকে তারা স্থগিত করার পিছনে যে কারণ হিসেবে মালয়েশিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের যে মোট জনশক্তি আছে তার 15% বিদেশি কর্মীর মাধ্যমে পূরণ হয়ে গেছে, বিদায় তারা আসলে এই সিদ্ধান্ত নিয়েছে। আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি যে যখন মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে এই সময়ের নির্ধারণ করে দেওয়া হয়েছিল তখন মালয়েশিয়া সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তিনি বলেছিলেন যে এই সময় বেঁধে দেওয়ার পর মালয়েশিয়াতে যে বৈধকরণ প্রক্রিয়া হয়েছে তার মাধ্যমে যারা বৈধ হয়েছেন এবং নতুন করে যে সকল কর্মীরা আসছেন এবং মালয়েশিয়াতে যে কর্মীর চাহিদা আছে তার সাথে তুলনা করে যদি দেখা যায় যে তাদের তখনও কোনো কর্মীর ঘাটতি আছে, তখন আসলে মালয়েশিয়া তাদের পরবর্তী কোনো সিদ্ধান্ত নেবে। সেক্ষেত্রে হতে পারে যে নতুন করে বৈধতার সুযোগ দিতে পারে কিংবা নতুন করে কর্মী আনার একটি প্রক্রিয়া চালু হতে পারে। শম্পা, ভিসা পাওয়ার পরেও প্রায় 30,000 কর্মী মালয়েশিয়া যেতে পারেনি, সেই খবর মালয়েশিয়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার তারেক। শান্তবাজার একটা বিরতি নিয়ে ফিরছে, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন শান্তবাজার। উজান থেকে নেমে আসা পানির ঢলে সিলেটের 13 উপজেলার সহ বন্যার পানি প্রবেশ করেছে সিলেট শহরের বিভিন্ন এলাকায়। এমন পরিস্থিতিতে পরিবার পরিজন নিয়ে ভোগান্তিতে বন্যা কবলিত মানুষজন। নিম্নাঞ্চলের অনেকেই আশ্রয় কেন্দ্রে উঠতে শুরু করেছেন। এদিকে সুনামগঞ্জের সুরমা নদীর পানিতে তলিয়ে গেছে ছাতকের নিম্নাঞ্চলের রাস্তাঘাট। ভোগান্তিতে 5 গ্রামের প্রায় 20,000 মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন প্রতিবেদন। উজানের পানির ঢলে সিলেটের 5টি উপজেলায় বন্যার পানিতে প্লাবিত হয়ে নদীর পানি এখন ঢুকছে সিলেট শহরে। নদীঘেঁষা নগরীর 3টি ওয়ার্ড এলাকা সহ উপশহর জামতলা, তালতলা, সোভানীঘাট এলাকার সুরমার পানি উপচে প্রবেশ করছে লোকালয়ে। অভিজাত এলাকা হিসেবে পরিচিত নগরীর উপশহরে অতি বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। ড্রেনের ময়লা ও ছড়ার পানি ঢুকছে অনায়াসে। এই অবস্থায় এলাকার কয়েক হাজার বাসিন্দা রয়েছেন নানা ভোগান্তিতে। বাইর হইতে অনেক অসুবিধা হইতে আছে, খাওয়া খাদ্য কিচ্ছু পাইতেছে না, যে সুরমার পানি পশ্চিমার উপরে চলতেছে। আমরা চরম ভোগান্তিতে আছি। এই উপশহরের অবস্থা যদি আপনি দেখেন যে একেবারে মানে খুবই খারাপ অবস্থা। এই সাইডের অবস্থা খুবই খারাপ, এই সাইডের অবস্থা খুবই খারাপ। সুবানীঘাটের অবস্থা নিম্নাঞ্চলে পুরোপুরি প্লাবিত। সকালে 13 রতন এলাকায় ত্রাণ বিতরণের সময় স্থানীয় সংসদ সদস্য জানান নানান জটিলতায় আগাম বন্যা নিয়ন্ত্রণের কাজে দেরি হচ্ছে। তারপরও তৎপর আছেন তারা। দেরি হচ্ছে আমলাতান্ত্রিক জটিলতায়। সরকার টাকাও দিয়েছে, অ্যাপ্রুভও করেছে। আমার দুটো প্রজেক্ট এখানে, একটি হচ্ছে নদী খনন, কারণ এই বরাট হয়ে যাওয়ায় আমার পানি সহজে যায় না, আর দ্বিতীয়ত আমার শহর রক্ষা বাঁধ। আজকে আমি সকালে শহর রক্ষা বাঁধ, তারা এখন ওইটা প্রজেক্ট করেন না। নিম্নাঞ্চলের 5টি উপজেলার সাথে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নতুন করে আরও 7টি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে মেঘালয় ও চেরাপুঞ্জিতে কয়েকদিনের টানা বৃষ্টির পর গত 2 দিনে এর পরিমাণ কিছুটা কমেছে। ফলে ঢলের পানি কমলেই জলাবদ্ধতা ও বন্যার উন্নতি হবে বলছেন সংশ্লিষ্টরা। এদিকে গেল রাত থেকে সুনামগঞ্জের জাদুকাটা, কুশিয়ারা ও রক্তি নদীর পানি কমতে শুরু করেছে। তবে দ্রুত গতিতে বাড়ছে সুরমা নদীর পানি। ছাতকে সুরমা নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। ছাতক উপজেলার নিম্নাঞ্চলের মুক্তিয়ারখোলা, হরিপুর সহ 5 থেকে 6টি গ্রামের প্রধান সড়ক ডুবে গেছে। ফলে উপজেলা সদরের সাথে বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ। অনেক সমস্যা, গরু বাছুর নিয়ে আসতে বাড়িতে সমস্যা, রাস্তাঘাট ভরে গেছে, অনেক সমস্যা। পড়ে গেছি, গাছের মাঝে বাড়ি রাখছি। কোনো বাজারে যাইতে পারতেছি না, কোনো বাসা যেতে পারছি না, লাগা বাড়িতে যেতে পারছি না। অনেক প্রচুর পানি। আরো যদি বেশ কিছু পানি বাড়ে তাহলে তো মানে তোলাপিয়াটা সাথে একবার মানে বন্ধ হয়ে যায়। জেলা প্রশাসন বলছে বন্যা মোকাবেলায় প্রস্তুত তারা। আমাদের কাছে প্রচুর খাদ্য সামগ্রী, ত্রাণ সামগ্রী মজুদ আছে, আমরা খুব ভালোভাবে দুর্যোগ মোকাবেলা করতে পারবো। আর আপনারা জানেন 2022 সালে শতাব্দীর সবচেয়ে প্রলয়ঙ্করী বন্যা সংকট হয়েছিল, ওখান থেকে আমাদের অনেক শিক্ষা হয়েছে। ওই শিক্ষা নিয়ে আমরা যে কোনো বন্যা আমরা খুব ভালোভাবে সফলতার সাথে মোকাবেলা করতে পারবো। 2022 সালে বন্যায় সিলেট অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। শোভন মোহাম্মদ খান, এখন। ঈদুল আজহা ঘিরে চোরাই পথে ঢুকছে গরু। নানা কৌশলে ভারত ও মিয়ানমার সীমান্ত দিয়ে গরু আনছে চোরাকারবারীরা। কিছু সীমান্তে কড়া নজরদারিতেও কাজ হচ্ছে না। বেশ কয়েকটি এলাকা দিয়ে অন্য বছরের চেয়ে বেশি পশু ঢুকছে বলে অভিযোগ খামারিদের। এতে লোকসানের শঙ্কায় খামারিরা। আরো জানাচ্ছেন শাহাদাত অভ্র।
কোরবানি এলেই গরুর চাহিদা বাড়ে। 2014 সালে ভারত থেকে গরু আসা বন্ধ হওয়ার পর চাহিদা মেটাতে গবাদি পশুর লালন পালন বাড়ে দেশেই। বাড়তে থাকে খামারির সংখ্যা। কোরবানির ঈদে প্রতি বছর উদ্বৃত্ত থাকে 20 লাখের বেশি পশু। এবারও চাহিদার চেয়ে 23 লাখ বেশি পশু প্রস্তুত আছে। কিন্তু ঈদকে সামনে রেখে চোরাই পথে হাজার হাজার গরু ঢুকছে দেশের বাজারে, এমনটা অভিযোগ পাওয়া যায়। মিয়ানমার ও ভারত থেকে অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি গরু ঢুকছে বলে দাবি করেছে 55,000 খামারির সংগঠন বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন। ঈদুল আজহা সামনে রেখে নানা কৌশলে ভারত ও মিয়ানমার সীমান্ত গলিয়ে ঢুকছে হাজার হাজার গরু মহিষ। কিছু সীমান্ত কড়া নজরে থাকলেও বেশ কয়েকটি এলাকা দিয়ে অন্য বছরের চেয়ে অনেক বেশি পশু ঢুকছে এবার। কখনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে, আবার কখনো প্রশাসনের সঙ্গে যোগসাজশে আনা হচ্ছে এসব গরু। অনেক খামারির দাবি, কক্সবাজারের উখিয়া সীমান্ত দিয়ে মায়ানমার থেকে আসছে অসুস্থ গরু। এসব গরু লবণ, পানি আর খড় ছাড়া কিছুই খায় না। এই গরুগুলো আমদানি করে দেশীয় খামারিদের হুমকির মুখে ফেলে দেওয়া হয়েছে। বড় একটা সিন্ডিকেটের মাধ্যমে প্রচুর গরু ঢুকতেছে এবং কুমিল্লা এবং চিটাগং সহ আশেপাশের সবগুলো হাটে গরু রাখার জায়গা নেই। আজকে সকালের কথা যদি বলি, ওখানে আপনার উখিয়ার চেয়ারম্যান আছে এবং তার সাথে একটা বড় সিন্ডিকেট আছে, মাহবুব ব্যাপারী সহ এরকম বেশ কিছু ব্যাপারী জড়িত, যারা প্রতিদিন হাজার হাজার গরু উখিয়া দিয়ে নেওয়া হচ্ছে মায়ানমার থেকে। অন্যদিকে প্রাণী সম্পদ অধিদপ্তর জানায়, দেশের গরুতেই কোরবানির চাহিদা মিটবে। বিচ্ছিন্ন ঘটনা ছাড়া চোরাই পথে আমদানির কোনো সুযোগ নেই। আগে কিন্তু আমাদের তথ্য জানিয়ে দিয়েছি, আমাদের সম্পূর্ণতার তথ্য সংখ্যা দিয়ে বলে দিয়েছি। সুতরাং যারা মায়ানমার থেকে আনবে তারা আইনে কোথায় বিক্রি করবে তার ক্যাটেল। আমার তো নিজেই আভ্যন্তরীণ উৎপাদন অনেক বেশি। প্রতি বছরে এরকম কিছু প্যানিক সৃষ্টি করার চেষ্টা করে যাতে বাজারটাকে ডাল করে ফেলানো যায় বা এসে, সেই জন্য আমরা সতর্কতার সাথে দেখি সবগুলো। তবে যা বলছে বিচ্ছিন্নভাবে দু একটা ঘটনা ঘটতে পারে, কিন্তু ধারাবাহিকভাবে কোনোখান থেকে কোনো গবাদি পশু আসছে এই ধরনের কোনো কিছু ঘটে নাই। এদিকে ঘূর্ণিঝড় দুর্গত এলাকায় পশুর প্রয়োজনীয় খাবার নেই। অনাহারে কিংবা পচা খাদ্য খেয়ে অনেক পশু নানা রোগে আক্রান্ত হচ্ছে। মারা পড়েছে অনেক গবাদি পশু। চারণভূমি ডুবে যাওয়ায় পাওয়া যাচ্ছে না সবুজ ঘাস। অন্তত 25 লাখ গবাদি পশু ঝড়ের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান বিডিএফ এর বক্তারা। শাহাদাত অভ্র, এখন, ঢাকা। ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন শান্তবাজার। আগামী বাজেটে পোশাক খাতে নগদ সহায়তার উপর আয়কর কর্তনের হার 10 থেকে কমিয়ে 5% করার দাবি পোশাক মালিকদের। আর পোশাকের ন্যায্য দাম নিশ্চিতে চান সরকারের নীতি সহায়তা। রাজধানীতে মতবিনিময় সভায় বিজিএমইএ নেতৃবৃন্দ আসছে বাজেটে রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে কর 1% থেকে কমিয়ে 0.5% 2029 সাল পর্যন্ত প্রণোদনা অব্যাহত রাখা সহ একগুচ্ছ দাবি তুলে ধরেন। আরও জানাচ্ছেন মুন্নাফ রশিদ। রাশিয়া, ইউক্রেন ও ইসরায়েল হামাস যুদ্ধে ব্যাপক মূল্যস্ফীতির চাপে পড়ে তৈরি পোশাকের ক্রেতা দেশগুলো। এ সময় অনেক ক্রেতা তাদের ক্রয়াদেশ ফিরিয়েও নেয়। তাতে চিন্তার ভাঁজ পড়ে পোশাক রপ্তানিকারকদের কপালে। চলতি অর্থবছরের প্রথম 10 মাসে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে 4.97%, যা আগের অর্থবছরের তুলনায় 4.12% কম। আর লক্ষ্যমাত্রার তুলনায় পিছিয়ে আছে 5.77%। এমন পরিস্থিতির মধ্যেই তৈরি পোশাক খাতে প্রণোদনা কমিয়ে দেয় সরকার। তাই আসছে অর্থবছরে নগদ সহায়তার উপর আয়কর কর্তনের হার 10% থেকে নামিয়ে 5% করার দাবি পোশাক মালিকদের। আর পোশাকের ন্যায্য দাম নিয়ে দীর্ঘদিনের সমস্যা দূর করতে নীতি সহায়তাও চান তারা। আমাদের যারা মূল প্রতিযোগী দেশ, তারা যে সমস্ত সুযোগ সুবিধাগুলো দিচ্ছে, আমাদের ওইগুলোই কিন্তু কম্পেয়ার করতে হবে তাদের সাথে। হ্যাঁ, অনেক জায়গা থেকে বিজনেস আসছে, এই বিজনেসটা আসা একটা ভালো সাইড, কিন্তু বিজনেসের প্রাইস কি আছে, এটা কতদূর এইটা করে কতদূর করা যাবে কি অবস্থায়, সেইটা হলো সবচেয়ে বড়। আজকে এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমাদের প্রাইস চ্যালেঞ্জ। শুধু যে ফরেন কারেন্সি তা না, এটি একটি কর্মসংস্থানের জন্য একটি বড় একটি প্ল্যাটফর্ম। দিস ইজ দ্য সেক্টর, গার্মেন্টস সেক্টর, এবং এর প্যারালাল কিন্তু আর কেউ এখন পর্যন্ত আসতে পারে নাই। আমরা ওয়েলকাম করব যারা প্যারালাল আসবে, কিন্তু এই সেক্টরটি যেন টিকে, যে সেক্টরটি যেন ভালোভাবে চলতে পারে।
এছাড়া বাজেটে রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে কর 1% থেকে কমিয়ে 0.5%, 2029 সাল পর্যন্ত প্রণোদনা অব্যাহত রাখা সহ একগুচ্ছ দাবি তুলে ধরেন বিজিএমইএর নতুন সভাপতি। বিকল্প নগদ সহায়তা দেওয়ার পূর্বে যেন এটা অব্যাহত রাখার জন্য আমরা অনুরোধ করছি। পোশাক খাতের জন্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য ও সেবা ভ্যাট মুক্ত রাখা, অগ্নি ও নিরাপত্তা সরঞ্জাম আমদানির উপরে কর রেয়াত, এই পণ্যগুলো বিকল ও নষ্ট হলে প্রতিস্থাপনের জন্য রেয়াতি হারে আমদানির সুযোগ প্রদান করা যুক্তিযুক্ত। বিশ্ববাজারে মাত্র 7.87% বাংলাদেশি পোশাকের দখলে। সরকারের সহযোগিতা অব্যাহত থাকলে এই পরিমাণ যেমন বাড়বে, তেমনি পোশাক খাতের হাত ধরে দেশ দারিদ্র্যমুক্ত হবে বলে মনে করেন রপ্তানিকারকরা। বিদ্যুৎ ও গ্যাস সংযোগ না দিলে তারা ক্ষতিগ্রস্ত হবে। আমরা সরকারের কাছে অনুরোধ করছি। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। টাঙ্গাইলে শুরু হয়েছে 10 দিনের বিসিক উদ্যোক্তা মেলা। 54টি স্টলে হস্তশিল্পের পণ্য প্রদর্শনী চলছে। মেলার উদ্বোধন করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী। বিস্তারিত জানিয়েছেন কাউসার আহমেদ। টাঙ্গাইলে 10 দিনব্যাপী শুরু হয়েছে বিসিক উদ্যোক্তা মেলা। শহরের শহীদ স্মৃতি পৌরোদ্যানে এই মেলার উদ্বোধন করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। মেলাটি উদ্বোধনের পর থেকে মেলায় ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। নারী পুরুষের পাশাপাশি শিশুরাও এসেছেন মেলায় ঘুরতে। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মেলায় এসে তারা টাঙ্গাইলের ঐতিহ্যবাহী পণ্য সম্পর্কে জানছেন। মুখরোচক খাবার থেকে শুরু করে বিভিন্ন হস্তশিল্প রয়েছে, এর মধ্যে বাঁশের হস্তশিল্প, এছাড়াও টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতের তৈরি শাড়ি, তাঁতের তৈরি 3 পিস রয়েছে। এছাড়াও টাঙ্গাইলের মধুপুরের ঐতিহ্যবাহী আনারস প্রদর্শন করা হচ্ছে এই মেলার স্টলগুলোতে। সন্ধ্যার পর থেকে যখন এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে তখন এই মেলার বিক্রি আরও বাড়বে। নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে ও উদ্যোক্তাদের উৎসাহ দিতে এই মেলার আয়োজন করা হয়েছে। আর এই মেলার মাধ্যমে উদ্যোক্তারা তাদের পণ্যর প্রসার ঘটাতে পারবেন। আর এই মেলায় এসে বাণিজ্য প্রতিমন্ত্রী বলছেন যে টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় ঐতিহ্যবাহী হস্তশিল্প তৈরি করা হয়, আর সেগুলো সারা দেশে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশে রপ্তানি করা হবে। আর রপ্তানি করতে যে প্রক্রিয়া করা দরকার তা করা হবে এবং এখান থেকে বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব। এছাড়াও তিনি বলছেন যে বিশ্বের বিভিন্ন জায়গায় যে মেলা হয় সেখানে কিন্তু টাঙ্গাইলের হস্তশিল্পের পণ্যগুলো সেই মেলায় কিভাবে অংশ নিতে পারে সে বিষয়ে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। তো এই ছিল টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌরোদ্যান থেকে বিসিক উদ্যোক্তা মেলার সর্বশেষ তথ্য। সান্ধ্যবাজারের পর্যায়ে নিচ্ছি আরো একটি বিরতি। একটু পরে ফিরে আসছি, আবারও সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম। দেখছেন সান্ধ্যবাজার। বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন হচ্ছে নাটক অভিশপ্ত আগস্ট। বাংলাদেশের পুলিশ থিয়েটার প্রযোজিত নাটকটির 147তম প্রযোজনা এটি। 75-এর 15ই আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ঘটনা প্রবাহকে উপযুক্ত করে নির্মিত হয়েছে নাটকটি। এই নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান। অমিত, অভিশপ্ত আগস্ট নিয়ে দর্শকদের অনুভূতি কেমন? শাফিন, বরিশালে অভিশপ্ত আগস্ট নাটকটির 147তম যে প্রদর্শনী সেটি কিন্তু চলছে এবং সন্ধ্যার পর থেকেই যারা নগরবাসী রয়েছেন, নগরের বাসিন্দারা রয়েছেন, তারা কিন্তু একে একে এই শিল্পকলা একাডেমিতে প্রবেশ করেছেন এবং প্রশাসনের যারা রয়েছেন তারা ছাড়াও বরিশালের সাংস্কৃতিক সংগঠনগুলো যারা রয়েছে তাদের যে কর্মীরা রয়েছেন তারা কিন্তু এই শিল্পকলা অডিটোরিয়ামে এসে উপস্থিত হয়েছেন এবং একই সাথে এই নাটকটি তারা কিন্তু দেখছেন এবং তারা উপভোগ করছেন। এবং তারা আরেকটি বিষয় জানিয়েছেন যে এই নাটকের মাধ্যমে আসলে 15ই আগস্ট যে ষড়যন্ত্র হয়েছিল, যে ঘটনাটি ঘটেছিল, সেটাই কিন্তু তারা খুব সুন্দরভাবে আসলে দেখতে পাবেন এবং ফুটিয়ে তুলছে। এবং প্রত্যেকটি ক্যারেক্টার যে নির্দেশক রয়েছেন তিনি বলছেন যে প্রতিটি চরিত্রই কিন্তু খুব সুন্দরভাবে গোছানো হয়েছে এবং 15ই আগস্টের ঘটনাটি এই নাটকটি দেখলে পুরোপুরি কিন্তু বোঝা যাবে। এবং বরিশালের যিনি বিভাগীয় কমিশনার রয়েছেন, এছাড়া পুলিশ কমিশনার রয়েছেন, তারা কিন্তু প্রথম থেকেই এই নাটকটি উপভোগ করছেন এবং এই মঞ্চে এই মুহূর্তে কিন্তু নাটকটি পরিবেশন করছে এবং এই নাটকটি কিন্তু সারা দেশে পরিবেশন হচ্ছেন এবং এর পরপরে কিন্তু এই নাটকটি আসলে সর্বসাধারণের জন্য একযোগে কিন্তু এটি প্রকাশিত হয়েছে এবং সবাই কিন্তু খুব মনোযোগ সহকারে নাটকটি উপভোগ করছেন। মুজিবের রক্তই ওখানে প্রতিরোধ করে তুলতে পারে।
কামাল একজন মুক্তিযোদ্ধা। যুদ্ধ চলাকালীন সময় সেনাবাহিনীর ওয়ার টাইম কমিশন পেয়েছিল। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ওসমানী সাহেবের এডিসি হিসেবে কাজ করেছে। আর শেখ কামাল একজন সদ্য প্রশিক্ষণ প্রাপ্ত সেকেন্ড লেফটেন্যান্ট। সো উই কান্ট এক্সপেক্ট হার দে উইল স্পেয়ার আস উইদাউট এনি রেজিস্ট্যান্স। জি, এবং বরিশালের সবাই কিন্তু একসাথে এই নাটকটি উপভোগ করছেন এবং তারা বলছেন যে আগামী প্রজন্ম কিংবা নতুন প্রজন্ম যারা রয়েছেন তারা এই নাটকটি দেখে অনেক কিছু শিখতে পারবেন এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে কাজে লাগবে এই নাটকটি এবং এই প্রদর্শনীটি। তো বরিশালের জেলা শিল্পকলা একাডেমি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ শাফিন। বরিশাল থেকে যুক্ত হচ্ছিলেন সহকর্মী অমিত হাসান। এর সাথে শেষ করছি সান্ধ্যবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখতে youtube.com/c/ekhon tv।